নমস্কার। বৈচিত্র্য কথায় সকল শ্রোতাবন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদাস। একদিন বৈশাখের দ্বিপ্রহরে রৌদ্রেরও অন্ত ছিল না, উত্তাপেরও শেষ ছিল না। ঠিক সেই সময়টিতে মুখুজ্যদের দেবদাস পাঠশালা। ঘরের এক কোণে ছেঁড়া মাদুরের উপর বসিয়া স্লেট হাতে লইয়া চক্ষু চাহিয়া বুঝিয়া পা ছড়াইয়া হাই তুলিয়া অবশেষে হঠাৎ খুব চিন্তাশীল হইয়া উঠিল এবং নিমেষে স্থির করিয়া ফেলিল যে এই পরম রমণীয় সময়টিতে মাঠে মাঠে ঘুড়ি ওড়াইয়া বেড়ানোর পরিবর্তে পাঠশালায় আবদ্ধ থাকাটা কিছু নয়। উর্বর মস্তিষ্কে একটা উপায়ও গজাইয়া উঠিল। সে স্লেট হাতে উঠিয়া দাঁড়াইল। পাঠশালায় এখন টিফিনের ছুটি হইয়াছিল। বালকের দল নানারূপ ভাবভঙ্গি ও শব্দ সারা করিয়া অনতি দূরের বৃক্ষতলে ডাংগুলি খেলিতেছিল। দেবদাস সেই দিকে একবার চাহিল। টিফিনের ছুটি সে পায় না, কেননা গোবিন্দ পণ্ডিত অনেকবার দেখিয়াছেন যে একবার পাঠশালা হইতে বাহির হইয়া পুনরায় প্রবেশ করাটা দেবদাস নিতান্ত অপছন্দ করে। তাহার পিতারও নিষেধ ছিল। নানা কারণে ইহাই স্থির হইয়াছিল যে এই সময়টিতে সে সর্দার প্রভুলোর জিম্মায় থাকিবে। এখন ঘরের মধ্যে শুধু পণ্ডিত মহাশয় দ্বিপ্রাহরিক আলস্যে চক্ষু মুদিয়া শয়ন করিয়াছিলেন এবং সর্দার প্রভুলে এক কোণে হাত পা ভাঙা একখণ্ড বেঞ্চের উপর ছোটোখাটো পণ্ডিত সাজিয়া বসিয়াছিল এবং মধ্যে মধ্যে নিতান্ত তাচ্ছিল্যের সহিত কখনো বা ছেলেদের খেলা দেখিতেছিল, কখনো বা দেবদাস এবং পার্বতীর প্রতি আলস্য কটাক্ষ নিক্ষেপ করিতেছিল। পার্বতী এই মাসখানেক হইল পণ্ডিত মহাশয়ের আশ্রয়ে এবং তত্ত্বাবধানে আসিয়াছে। পণ্ডিত মহাশয় সম্ভবত এই অল্প সময়ের মধ্যেই তাহার একান্ত মনোরঞ্জন করিয়াছিলেন। তাই সে নিবিষ্ট মনে নিরতিশয় ধৈর্যের সহিত সুপ্ত পণ্ডিতের প্রতিকৃতি বোধোদয় শেষ পাতাটির উপর কালি দিয়া লিখিতেছিল এবং দক্ষ চিত্রকরের ন্যায় নানাভাবে দেখিতেছিল যে তাহার বহু যত্নের চিত্রটি আদর্শের সহিত কতখানি মিলিয়াছে। বেশি যে মিল ছিল তাহা নয়, কিন্তু পার্বতী ইহাতেই যথেষ্ট আনন্দ ও আত্মপ্রসাদ উপভোগ করিতেছিল। এই সময় দেবদাস স্লেট হাতে উঠিয়া দাঁড়াইল এবং ভুলোর উদ্দেশ্যে ডাকিয়া বলিল, অঙ্ক হয় না। ভুলো শান্ত গম্ভীর মুখে কহিল, কি আঁকো মন কষা, স্লেটটা দেখি। ভাবটা এই যে তাহার নিকট এইসব কাজে স্লেটখানি হাতে পাওয়ার অপেক্ষা মাত্র। দেবদাস তাহার হাতে স্লেট দিয়া নিকটে দাঁড়াইল। ভুলো ডাকিয়া লিখিতে লাগিল যে 1 মণ তেলের দাম যদি 14 টাকা হয়, আনা 3 গণ্ডা তাহা হইলে। এমনি সময় একটি ঘটনা ঘটিল। হাত পা ভাঙা বেঞ্চখানার উপর পৌর সর্দার তাহার পদমর্যাদার উপযুক্ত আসন নির্বাচন করিয়া যথানিয়মে আজ 3 বছর ধরিয়া প্রতিদিন বসিয়া আসিতেছেন। তাহার পশ্চাতে একরাশি চুন গাদা করা ছিল। এটি পণ্ডিত মহাশয় কবে কোন যুগে নাকি সস্তা দরে কিনিয়া রাখিয়াছিলেন। মানুষ ছিল, সময় ভালো হইলে ইহাতে কোঠা দালান দিবেন। তবে সে যে শুভ দিন আসিবে কবে তাহা জানি না, কিন্তু এই শ্বেত চূর্ণের প্রতি তাহার সতর্কতা এবং যত্নের অবধি ছিল না। সংসার অনাবিজ্ঞ, অপরিমাণদর্শী কোনো অলক্ষী আশ্রিত বালক ইহার রেণুমাত্র নষ্ট না করিতে পারে, সেই জন্য প্রিয়পাত্র এবং অপেক্ষাকৃত বয়স্ক ভোলানাথ এই সযত্ন সঞ্চিত বস্তুটি সাবধানে রক্ষা করিবার ভার পাইয়াছিল। সে বেঞ্চের উপর বসিয়া তাহাকে আগুলিয়া থাকিত। ভোলানাথ লিখিতেছিল, 1 মণ তেলের দাম যদি 14 টাকা নয়া না 3 গণ্ডা হয়, তাহা হইলে ও বাবা গো। তাহার পর খুব শব্দ সারা হইল। পার্বতী ভয়ানক উচ্চকণ্ঠে চেঁচাইয়া হাততালি দিয়া মাটিতে লুটিয়া পড়িল। সদ্য নিদ্রোত্থিত গোবিন্দ পণ্ডিত রক্তনেত্রে একেবারে উঠিয়া দাঁড়াইলেন। দেখিলেন গাছতলায় ছেলের দল একেবারে ষাঁড় বাঁধিয়া হৈ হৈ শব্দে ছুটিয়া চলিয়াছে। তক্ষুনি চক্ষে পড়িল যে ভগ্ন বেঞ্চের উপর একজোড়া পা নাচিয়া বেড়াইতেছে।
এবং চুনের মধ্যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হইতেছে। চিৎকার করিলেন, কি 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 রে? বলিবার মধ্যে শুধু পার্বতী ছিল, কিন্তু সে তখন ভূমিতলে লুটাইতেছে এবং করতালি দিতেছে। পণ্ডিত মহাশয়ের বিফল প্রশ্ন ক্রুদ্ধভাবে ফিরিয়া গেল, কি কি রে? তাহার পর শ্বেতমূর্তি ভোলানাথ চুন ঠেলিয়া উঠিয়া দাঁড়াইল। পণ্ডিত মহাশয় আবার চিৎকার করিলেন, গুয়োটা তুই? তুই ওর ভিতর? অ্যাঁ? আবার দেবশালা ঠেলে মন কষা, আবার গুয়োটা? কিন্তু পরক্ষণেই সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইয়া মাদুরের উপর উপবেশন করিয়া প্রশ্ন করিলেন, দেবা ঠেলে ফেলে দিয়ে পালিয়েছে। ভুলো আরও কাঁদিতে লাগিল, তাহার পর অনেকক্ষণ ধরিয়া চুন ছাড়াছাড়ি হইল, কিন্তু সাদা এবং কালো রঙের সর্দার পোড়োকে কতকটা ভূতের মতো দেখাইতে লাগিল। তখনও তাহার ক্রন্দনে নিবৃত্তি হইল না। পণ্ডিত বলিলেন, দেবা ঠেলে ফেলে পালিয়েছে বটে? ভুলো বলিল, হ্যাঁ। পণ্ডিত বলিলেন, এর শোধ নেব। ভুলো বলিল, হ্যাঁ। পণ্ডিত প্রশ্ন করিলেন, ছোড়াটা কোথায়? তাহার পর ছেলের দল রক্তমুখে হাঁপাইতে হাঁপাইতে ফিরিয়া আসিয়া জানাইল, দেবাকে ধরা গেল না। উফ, যে ইট ছোড়ে, ধরা গেল না? আর একজন বালক পূর্ব কথার প্রতিধ্বনি করিল, উফ, যে থাম বেটা। সে ঢোক গিলিয়া এক পাশে সরিয়া গেল। নিষ্ফল ক্রোধে পণ্ডিত মশাই প্রথমে পার্বতীকে খুব ধমকাইয়া উঠিলেন। তাহার পর ভোলানাথের হাত ধরিয়া কহিলেন, চল একবার কাছারি বাড়ি কর্তাকে বলে আসি। ইহার অর্থ এই যে জমিদার নারায়ণ মুখুজ্জের নিকট তাহার পুত্রের আচরণের নালিশ করিবেন। তখন বেলা 3টা আন্দাজ হইয়াছিল। নারায়ণ মুখুজ্জে মশাই বাহিরে বসিয়া গড়গড়ায় তামাক খাইতেছিলেন এবং একজন ভৃত্য হাত পাখা লইয়া বাতাস করিতেছিল। সছাত্র পণ্ডিতের অসময় আগমনে কিছু বিস্মিত হইয়া কহিলেন, গোবিন্দ যে? গোবিন্দ জাতিতে কায়স্থ ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া ভুলোক দেখাইয়া সমস্ত কথা সবিস্তারে বর্ণনা করিলেন। মুখুজ্জে মশাই বিরক্ত হইলেন, বলিলেন, তাই তো, দেবদাস যে শাসনের বাইরে গেছে দেখছি। কি করি আপনি হুকুম করুন। জমিদারবাবু নলটা রাখিয়া দিয়া কহিলেন, কোথা গেল সে? তা কি জানি, যারা ধরতে গিয়েছিল তাদের ইট মেরে তাড়িয়েছে। তাহারা দুজনেই কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। নারায়ণবাবু বলিলেন, বাড়ি এলে যা হয় করব। গোবিন্দ ছাত্রের হাত ধরিয়া পাঠশালায় ফিরিয়া গিয়া মুখ ও চোখের ভাবভঙ্গিতে সমস্ত পাঠশালা সন্ত্রাসিত করিয়া তুলিলেন এবং প্রতিজ্ঞা করিলেন যে দেবদাসের প্রতি সে অঞ্চলের জমিদার হইলেও তাহাকে আর পাঠশালায় ঢুকিতে দিবে না। সেদিন পাঠশালার ছুটি কিছু পূর্বেই হইল। যাইবার সময় ছেলেরা অনেক কথা বলা বলি করিতে লাগিল। একজন কহিল, ও দেবা কি সন্ডা দেখেছিস? আর একজন কহিল, ভুলোককে আচ্ছা জব্দ করেছে। উফ, কি ঢিল ছোড়ে। আর একজন ভুলোর তরফ হইতে কহিল, ভুলো শোধ নেবে দেখিস। ইস, সে তো আর পাঠশালায় আসবে না যে শোধ নেবে। এই ক্ষুদ্র দলটির একপাশে পার্বতীও বইস্লেট লইয়া বাড়ি আসিতেছিল। সে নিকটবর্তী একজন ছেলের হাত ধরিয়া জিজ্ঞাসা করিল, মণি, দেবদাদাকে আর পাঠশালায় সত্যি আসতে দেবে না? মণি বলিল, না, কিছুতেই না। পার্বতী সরিয়া গেল। কথাটা তার বরাবরই ভালো লাগে নাই। পার্বতী পিতার নাম নীলকণ্ঠ চক্রবর্তী। চক্রবর্তী মহাশয় জমিদারের প্রতিবেশী, অর্থাৎ মুখুজ্জে মহাশয়ের খুব বড় বাড়ির পাশে তাহার ছোট্ট একটা পুরাতন সেকেলে ইটের বাড়ি। তাহার 2-10 বিঘা জমি জমা আছে, 2-4 ঘর যজমান আছে। জমিদার বাড়ির আশা প্রত্যাশাটা আছে, বেশ স্বাচ্ছন্দ্য পরিবার, বেশ দিনও কাটে। প্রথমে ধর্মদাসের সহিত পার্বতীর সাক্ষাৎ হইল। সে দেবদাসের বাটির ভৃত্য। 1 বৎসর বয়স হইতে 12 বর্ষ পর্যন্ত তাহাকে লইয়াই আছে। পাঠশালায় পৌঁছিয়া দিয়া আসে এবং ছুটির সময় সঙ্গে করিয়া বাটি ফিরাইয়া আনে। এই কাজটি সে যথানিয়মে প্রত্যহ করিয়াছে এবং আজিও সেই জন্যই পাঠশালায় যাইতেছিল। পার্বতীকে দেখিয়া কহিল, কই পারু, তোর দেবদাদা কোথায়? পালিয়ে গেছে। ধর্মদাস ভয়ানক আশ্চর্য হইয়া বলিল, পালিয়ে গেছে কি রে?
তখন পার্বতী ভোলানাথের দুর্দশার কথা মনে করিয়া আবার নতুন করিয়া হাসিতে শুরু করিল। দেখ ধম্ম, দেবদা হি 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 একবারে চুনের গাদায় হি হি হু হু, একবারে ধম্ম চিৎ করে। ধর্মদাস সব কথা বুঝিতে না পারিলেও হাসি দেখিয়া খানিকটা হাসিয়া লইল। পরে হাস্য সংবরণ করিয়া জিত করিয়া কহিল, বল না পারু, কি হয়েছে? দেবদা ঠেলে ফেলে দিয়েছে ভুলোকে চুনের গাদায়, হি হি হি। দেবদাস ধর্মদাস এবার বাকিটা বুঝিয়া লইল এবং অতিশয় চিন্তিত লইল। বলিল, পারু, সে এখন কোথায় আছে জানিস? আমি কি জানি? তুই জানিস বলে দে। আহা, তোর বোধহয় খুব খিদে পেয়েছে। তা তো পেয়েছে, আমি কিন্তু বলবো না। কেন বলবি নে? বললে আমাকে বড় মারবে। আমি খাবার দিয়ে আসবো। ধর্মদাস কতকটা সন্তুষ্ট হইল, কহিল, তা দিয়ে আসিস, আর সন্ধ্যের আগে ভুলিয়ে ভালিয়ে বাড়ি ডেকে আনবো। বাটিতে আসিয়া পার্বতী দেখিল তাহার মা এবং দেবদাসের মা উভয়ই সব কথা শুনিয়াছেন। তাহাকেও একথা জিজ্ঞাসা করা হইল। হাসিয়া গম্ভীর হইয়া সে যতটা পারিল কহিল। তাহার পর আঁচলে মুড়ি বাঁধিয়া জমিদারদের একটা আমবাগানের ভিতর প্রবেশ করিল। বাগানটা তাহাদের বাড়ির নিকটে এবং ইহারই এক প্রান্তে একটা ঝোপঝাড় ছিল। সে জানিত লুকাইয়া তামাক খাইবার জন্য দেবদাস এই বাঁশঝাড়ের মধ্যে কতকটা স্থান পরিষ্কার করিয়া রাখিয়াছিল। পলাইয়া লুকাইয়া থাকিতে হইলে ইহাই তাহার গুপ্তস্থান। ভিতরে প্রবেশ করিয়া পার্বতী দেখিল ঝোপঝাড়ের মধ্যে দেবদাস ছোট একটা হুকা হাতে বসিয়া আছে এবং বিজ্ঞের মতো ধূমপান করিতেছে। মুখখানা বড় গম্ভীর, যথেষ্ট দুর্ভাবনার চিহ্ন তাহার প্রকাশ পাইতেছে। পার্বতীকে দেখিয়া সে খুব খুশি হইল, কিন্তু বাহিরে প্রকাশ করিল না। তামাক টানিতে টানিতে গম্ভীরভাবে কহিল, আয়। পার্বতী কাছে আসিয়া বসিল। আঁচলে যাহা বাধা ছিল তৎক্ষণাৎ দেবদাসের চক্ষে পড়িল। কোনো কথা জিজ্ঞাসা না করিয়া সে তাহা খুলিয়া খাইতে আরম্ভ করিল। কহিল, পারু, পণ্ডিত মশাই কি বললে রে? জ্যাঠামশাইয়ের কাছে বলে দিয়েছে। দেবদাস হুক্কা নামাইয়া চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, বাবাকে বলে দিয়েছে? হ্যাঁ, তারপর? তোমাকে আর পাঠশালায় যেতে দেবে না। আমি পড়তেও চাই না। এই সময় তাহার খাদ্য প্রায় ফুরাইয়া আসিল। দেবদাস পার্বতীর মুখপানে চাহিয়া বলিল, সন্দেশ দে। সন্দেশ তো আনিনি, তবে জল দে। জল কোথায় পাবো? বিরক্ত হইয়া দেবদাস কহিল, কিছুই নেই তো এসেছিস কেন? যা জল নিয়ে আয়। তাহার রুক্ষস্বর পার্বতীর ভালো লাগিল না। কহিল, আমি আবার যেতে পারি নে, তুমি খেয়ে আসবে, চলো। আমি কি এখন যেতে পারি? তবে কি এখানেই থাকবে? এখানেই থাকবো, তারপর চলে যাব। পার্বতীর মনটা খারাপ হইয়া গেল। দেবদাসের আপাত বৈরাগ্য দেখিয়া এবং কথাবার্তা শুনিয়া তাহার চোখে জল আসিল। কহিল, দেবদা, আমিও যাব। কোথায়? আমার সঙ্গে? দূর, তা কি হয়? পার্বতী মাথা নাড়িয়া কহিল, যাবই। না, যেতে হবে না, তুই আগে জল নিয়ে আয়। পার্বতী আবার মাথা নাড়িয়া বলিল, আমি যাবই, আগে জল নিয়ে আয়। আমি যাব না। তুমি তাহলে পালিয়ে যাবে? না, যাব না। কিন্তু পার্বতী কথাটা বিশ্বাস করিতে পারিল না, তাই বসিয়া রহিল। দেবদাস পুনরায় হুকুম করিল, যা বলছি। আমি যেতে পারবো না। রাগ করিয়া দেবদাস পার্বতীর চুল ধরিয়া টান দিয়া ধমক দিল, যা বলছি। পার্বতী চুপ করিয়া রহিল। তারপর তাহার পিঠে একটা কিল পড়িল। যাবি নে? পার্বতী কাঁদিয়া ফেলিল, আমি কিছুতেই যাব না। দেবদাস একদিকে চলিয়া গেল। পার্বতীও কাঁদিতে কাঁদিতে একেবারে দেবদাসের পিতার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। মুখুজ্জে মশাই পার্বতীকে বড় ভালোবাসিতেন। বলিলেন, পারু, কাঁদছিস কেন মা? দেবদা মেরেছে। কোথায় সে? ওই বাঁশবাগানে বসে তামাক খাচ্ছিল। একে পণ্ডিত মশাইয়ের আগমন হইতে তিনি চটিয়া বসিয়াছিলেন। যখন এই সংবাদটা তাহাকে একেবারে অগ্নিমূর্তি করিয়া দিল, বলিলেন, দেবা বুঝি আবার তামাক খায়? হ্যাঁ, খায়, রোজ খায়। বাঁশবাগানে তার হুকো নুকোনো আছে। এতদিন আমাকে বলিসনি কেন? দেবদাতা মারবে বলে। কথাটা কিন্তু ঠিক তাহা নয়। প্রকাশ করিলে দেবদাস পাছে শাস্তি ভোগ করে, এই ভয়ে সে কোনো কথা বলে না। আজ কথাটা শুধু রাগের মাথায় বলিয়া দিয়াছে। এই তাহার সবে 8 বৎসর বয়স। রাগ এখন বড় বেশি, কিন্তু তাই বলিয়া তাহার বুদ্ধি বিবেচনা নিতান্ত কম ছিল না। বাড়ি গিয়া বিছানায় শুইয়া
অনেকক্ষণ কাঁদিয়া কাটিয়া ঘুমাইয়া পড়িল। সে রাত্রে ভাত খাইল না। দেবদাসকে পরদিন খুব মারধর করা হইল। সমস্ত দিন ঘরে রুদ্ধ করিয়া রাখা হইল। তাহার পর জননী ভারী কান্নাকাটি করিতে লাগিল। তখন দেবদাসকে ছাড়িয়া দেওয়া হইল। পরদিন ভোরবেলায় সে পলাইয়া আসিয়া পার্বতীর ঘরে জানলার নিকট দাঁড়াইল। ডাকিল, পারু। আবার ডাকিল, পারু। পার্বতী জানলাটা খুলিয়া বলিল, দেবদা। দেবদাস ইশারা করিয়া বলিল, শিগগির আয়। দুজনে একত্র হইলে দেবদাস বলিল, তামাক খাওয়ার কথা বলে দিলি কেন? তুমি মারলে কেন? তুই জল আনতে গেলি না কেন? পার্বতী চুপ করিয়া রহিল। দেবদাস বলিল, তুই বড় গাধা, আর যেন বলে দিস নে। পার্বতী মাথা নাড়িয়া বলিল, না। তবে চল, ছিপ কেটে আনি, আজ বাঁধে মাছ ধরতে হবে। বাঁশঝাড়ের নিকট নোনা গাছ ছিল। দেবদাস তাহাতে উঠিয়া পড়িল। বহু কষ্টে একটা বাঁশের ডগা নোয়াইয়া পার্বতীকে ধরিতে দিয়া কহিল, দেখিস যেন ছেড়ে দিস নে, তাহলে পড়ে যাব। পার্বতী প্রাণপণে টানিয়া ধরিয়া রহিল। দেবদাস সেইটি ধরিয়া একটি নোনা ডালে পা রাখিয়া ছিপ কাটিতে লাগিল। পার্বতী নিচে হইতে কহিল, দেবদা, পাঠশালা যাবে না? না, জ্যাঠামশাই তোমাকে পাঠিয়ে দেবেন। বাবা, আপনি বলেছেন। আমি আর ওখানে পড়ব না, বাড়িতে পণ্ডিত আসবে। পার্বতী একটু চিন্তিত হইয়া উঠিল। পরে বলিল, কাল থেকে গরমের জন্য আমাদের সকালবেলা পাঠশালা বসে, আমি এখনই যাব। দেবদাসের উপর হইতে চক্ষু রাঙাইয়া বলিল, না, যেতে হবে না। এই সময় পার্বতী একটু অন্যমনস্ক হইয়া পড়িল। অমনি বাঁশের ডগা উপরে উঠিয়া গেল। সঙ্গে সঙ্গে দেবদাস নোনা ডাল হইতে পড়িয়া গেল। বেশি উঁচু ছিল না বলিয়া তেমন লাগিল না, কিন্তু গায়ে অনেক স্থানে ছড়িয়া গেল। নিচে আসিয়া ক্রুদ্ধ দেবদাস একটা শুষ্ক কঞ্চি তুলিয়া লইয়া পার্বতীর পিঠের উপর, গালের উপর, যেখানে সেখানে সজোরে ঘা কতক বসাইয়া দেয়া বলিল, যা, দূর হয়ে যা। প্রথমে পার্বতী নিজেই লজ্জিত হইয়া পড়িয়াছিল, কিন্তু যখন ছড়ির পর ছড়ি ক্রমাগত পড়িতে লাগিল, তখন সে ক্রোধে অভিমানে চক্ষু দুটি আগুনের মতো করিয়া কাঁদিয়া বলিল, এই আমি জ্যাঠামশাইয়ের কাছে যাচ্ছি। দেবদাস রাগিয়া আর এক ঘা বসাইয়া দিয়া বলিল, যা, এক্ষুনি বলে দিকে যা। বয়ে গেল। পার্বতী চলিয়া গেল। যখন অনেকটা গিয়াছে, তখন দেবদাস ডাকিল, পারু। পার্বতী শুনিল না, আরো দ্রুত চলিতে লাগিল। দেবদাস আবার ডাকিল, ও পারু, শুনে যা না। পার্বতী জবাব দিল না। দেবদাস বিরক্ত হইয়া কতটা চিৎকার করিয়া কতটা আপন মনে বলিল, যাক, মরুক গে। পার্বতী চলিয়া গেলে দেবদাস যেমন তেমন করিয়া দুই একটা ছিপ কাটিয়া লইল। তাহার মনটা বিগড়াইয়া গিয়াছিল। কাঁদিতে কাঁদিতে পার্বতী বাড়ি ফিরিয়া আসিল। তাহার গালের উপর ছড়ির দাগ নীল হইয়া ফুলিয়া উঠিয়াছে। প্রথমেই ঠাকুরমার চক্ষে পড়িল। সে চেঁচাইয়া উঠিলেন, ও গো, মা গো, কে এমন মারলে পারু? চোখ মুছিতে মুছিতে পার্বতী কহিল, পণ্ডিত মশাই। ঠাকুরমা তাহাকে কোড়ে লইয়া ভয়ানক ক্রুদ্ধ হইয়া কহিলেন, চল তো একবার নারায়ণের কাছে যাই, দেখি সে কেমন পণ্ডিত। আহা, বাছাকে একেবারে মেরে ফেলেছে। পার্বতী পিতামহীর গলা জড়াইয়া কহিল, চলো। মুখুজ্জে মহাশয়ের নিকট আসিয়া পিতামহী পণ্ডিত মশায়ের অনেকগুলি পুরুষের উল্লেখ করিয়া তাহাদিগকে পরলৌকিক অশুভ ইচ্ছা প্রকাশ করিলেন এবং খাদ্যদ্রব্যের তেমন ভালো ব্যবস্থা করিলেন না। শেষে স্বয়ং গোবিন্দকে নানা মতে গালি পাড়িয়া বলিলেন, নারায়ণ, দেখ তো মিনছের আস্পর্ধা, সুদূর হয়ে বামুনের মেয়ের গায়ে হাত তোলে, কি করে মেরেছে একবার দেখ। বলিয়া গালের উপর নীল দাগগুলো বৃদ্ধা অত্যন্ত বেদনার সহিত দেখাইতে লাগিলেন। নারায়ণবাবু তখন পার্বতীকে প্রশ্ন করিলেন, কে মেরেছে পারু? পার্বতী চুপ করিয়া রহিল। তখন ঠাকুরমারি আর একবার চিৎকার করিয়া বলিলেন, আবার গে, ওই গোয়ার পণ্ডিতটা? কেন মারলে? পার্বতী একবারও কথা কহিল না। মুখুজ্জে মশাই বুঝিলেন কোনো দোষ করার জন্য মার খাইয়াছে, কিন্তু এরূপ আঘাত করা উচিত হয় নাই। প্রকাশ করিয়া তাহাই বলিলেন। শুনিয়া পার্বতী পিঠ খুলিয়া বলিল, এখানেও মেরেছে। পিঠের দাগগুলো আরো স্পষ্ট, আরো গুরুতর। তাই দুজনেই নিতান্ত ক্রুদ্ধ হইয়া গেলেন। পণ্ডিত মহাশয়কে ডাকিয়া কৈফিয়ত তলব করিলেন। মুখুজ্জে মহাশয় এরূপ অভিসন্ধিও প্রকাশ করিলেন, কিন্তু স্থির হইল যে এরূপ পণ্ডিতের নিকট ছেলে মেয়ে পাঠানো উচিত নয়।
রায় শুনিয়া পার্বতী খুশি হইয়া ঠাকুমার কোলে চড়িয়া বাড়ি ফিরিয়া আসিল। বাটিতে পৌঁছিয়া পার্বতী জননীর জেরায় পড়িল। তিনি ধরিয়া বসিলেন। কেন মেরেছে বল? পার্বতী বলিল, মিচিমিচি মেরেছে। জননী কন্যার খুব করিয়া কান মলিয়া দিয়া বলিলেন, মিচিমিচি কেউ কখনো মারে? দালান দিয়া সে সময় শাশুড়ি যাইতেছিলেন। তিনি ঘরের চৌকাটের কাছে আসিয়া বললেন, বৌমা, মা হয়ে তুমি মিচিমিচি মারতে পারো, আর সে মুখ পোড়া পারে না? বৌমা বলিল, শুধু শুধু কখনো মারেনি, যে শান্ত মেয়ে কি করেছে তাই মার খেয়েছে। শাশুড়ি বিরক্ত হইয়া বললেন, আচ্ছা তাই না হয় হলো, কিন্তু ওকে আর আমি পাঠশালায় যেতে দেব না। একটু লেখাপড়া শিখবে না? কি হবে বৌমা, একটা একটা চিঠিপত্র লিখতে পারলে, দু ছত্র রামায়ণ মহাভারত পড়তে পারলেই শিখলেই ঢের। পারু কি তোমার জজিয়তি করবে না উকিল হবে? বৌমা অগত্যা চুপ করিয়া রহিল। সেদিন দেবদাস বড় ভয়ে ভয়ে বাড়িতে প্রবেশ করিল। পার্বতী যে ইতিমধ্যে সমস্ত বলিয়া দিয়াছে তাহাতে তাহার আর কিছুমাত্র সংশয় ছিল না। কিন্তু বাড়ি আসিয়া যখন তাহার অনুমাত্র আভাস পাইল না, বরঞ্চ মায়ের কাছে শুনিতে পাইল আজ গোবিন্দ পণ্ডিত পার্বতীকেও অত্যন্ত প্রহার করিয়াছে, তাই আর সে পাঠশালায় যাইবে না, তখন আনন্দের আতিশয্যে তাহার ভালো করিয়া আহার করাই হইল না। কোনো মতে নাকে মুখে গুজিয়া পার্বতীর কাছে ছুটিয়া আসিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, তুই আর পাঠশালায় যাবি না? না। কি করে হলো রে? আমি বললুম পণ্ডিত মশাই মেরেছে। দেবদাস খুব একগাল হাসিয়া তাহার পিঠ ঠুকিয়া দিয়া মত প্রকাশ করিল যে তাহার মতো বুদ্ধিমতী এ পৃথিবীতে আর নাই। তাহার পর ধীরে ধীরে সে পার্বতীর গালের নীল দাগগুলো সযত্নে পরীক্ষা করিয়া নিঃশ্বাস ফেলিয়া কহিল, আহা। পার্বতী একটু হাসিয়া মুখপানে চাহিয়া বলিল, কি বড় লেগেছে না রে পারু? পার্বতী ঘাড় নাড়িয়া বলিল, আহা, কেন অমন করে? তাই তো রাগ হয়, তাই তো মারি। পার্বতীর চোখে জল আসিল। মনে ভাবিল জিজ্ঞাসা করে কি করি, কিন্তু পারিল না। দেবদাস তাহার মাথায় হাত রাখিয়া বলিল, আর অমন করো না কেমন? পার্বতী মাথা নাড়িয়া বলিল, না। দেবদাস আর একবার তাহার পিঠ ঠুকিয়া দিয়া কহিল, আচ্ছা, আর কখনো তোকে আমি মারব না।